কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মান আছে কেবলমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার মানহানি কথায় কথায় হয় এবং শত শত মামলা হয়ে যায়। আমরা দেখলাম যে অপপ্রচার কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোই অপপ্রচার হিসেবে গণ্য হয়, আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই লেখা যায়, মানে বিরোধী দলের যারা আছি আর কি, আমাদের যে কোনো চরিত্র হনন করা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়। আইনটাকে যখন আপনি প্রয়োগ করবেন আপনার সুবিধা মতো, আর অন্যর ব্যাপারে যখন সত্যিকারের আইনটা প্রয়োগের ঘটনা ঘটবে কিন্তু আপনার খুব পছন্দের লোক তার বেনিফিট পাবে না, এই পর্যায়ে আমরা এই সামাজিক মাধ্যমের রাজনীতির ধারাবাহিকতায় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা অনেক বছর ধরেই চলছে এবং সেটা দিন দিন বাড়ছে এবং আগামী নির্বাচনে ব্যাপক হারে হবে। সেটাকে মাথায় রেখে সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণার ব্যাপারেও নির্বাচন কমিশন আচরণবিধি প্রণয়ন করছে। যে আচরণবিধিটি 2008 সালে প্রণয়ন করা হয়েছিল সেটাকে সংশোধন করে সামাজিক মাধ্যমের ব্যবহারের বিষয়টাও অন্তর্ভুক্ত করছে। এই বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আলোচনায় ফিরব। আগামী জাতীয় নির্বাচন ঘিরে জমে উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে এবারের নির্বাচনী প্রচারণা আগের চেয়ে কিছুটা ভিন্ন হবে। নির্বাচন কমিশনের খসড়া বিধিমালায় এবার নজর দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও পোস্টার ব্যবহারের ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনী প্রচারণা চালাতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। নির্বাচনী খসড়া বিধিমালায় বলা হয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য, চরিত্র হনন করা বক্তব্য বা গুজব ছড়ানো যাবে না। ইসির অনুমোদিত বিষয়বস্তুর বাইরে গেলে অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ সর্বোচ্চ কঠোর অবস্থা রাখা হয়েছে বিধিমালায়। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের বিষয়টি এই মুহূর্তে আমি স্পেসিফিক বলতে পারছি না, তবে আছে। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশই গুরুত্ব পেয়েছে খসড়া বিধিমালায়। এছাড়া নির্বাচনী ব্যয় কমানো, শৃঙ্খলা না ভাঙা ও গ্রামীণ পর্যায়ে প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ডে প্রচার প্রচারণা নিশ্চিতের ওপরও জোর দেওয়া হয়েছে। একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা যাতে শৃঙ্খলার বিঘ্নিত না হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। নির্বাচন কমিশনের এই খসড়া এখন অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলেই করা হবে চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রমিন ফারহানা, নির্বাচন কমিশনের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? আচরণবিধিতে যদি সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারের বিষয়টি নিয়ে আসা হয়, কি করা যাবে কি করা যাবে না, এর বিস্তারিত আছে প্রথম আলোর একটা রিপোর্টে। সেখানে যেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এখন নির্বাচন কমিশন সামাজিক মাধ্যম কতটা নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ বা মনিটর করতে পারবে, কে কোন দিক থেকে কি অপপ্রচার করবে, এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে অন্যান্য আচরণবিধি লঙ্ঘন করলে যেসব শাস্তি হয়, জেল জরিমানা, সেগুলো থাকবে। সেক্ষেত্রে কি একটু আশ্বস্ত হওয়া যায়? আপনি আমাকে বলেন তো, বাংলাদেশের খুব অন্ধকার বা কালো কয়েকটা আইনের নাম বলতে গেলে অবশ্যই আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই আইনগুলোর নাম আসবে, তাই না? এই আইনগুলো কিন্তু মূলত করা হয়েছিল মানুষের ব্যাপারে যদি কোনো ভ্রান্ত তথ্য, ভুল তথ্য, অপমানজনক কথা, মানহানিকর তথ্য প্রচার এবং প্রকাশ করা হয় তাহলে যেন ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মান আছে কেবলমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার মানহানি কথায় কথায় হয় এবং শত শত মামলা হয়ে যায়। আমরা দেখলাম যে অপপ্রচার কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোই অপপ্রচার হিসেবে গণ্য হয়, আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই লেখা যায়, মানে বিরোধী দলের যারা আছি আর কি, আমাদের যে কোনো চরিত্র হনন করা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়। আইনটাকে যখন আপনি প্রয়োগ করবেন আপনার সুবিধা মতো, আর অন্যর ব্যাপারে যখন সত্যিকারের আইনটা প্রয়োগের ঘটনা ঘটবে কিন্তু আপনার
খুব পছন্দের লোক তার বেনিফিট পাবে না, বা বলতে গেলে আপনার বিরোধী পক্ষই তার বেনিফিট পাবে এই আইনের, তখন আপনি আইনের ব্যাপারে চোখ বুজে থাকবেন। এটা তো বাংলাদেশের সংস্কৃতি। আমি কি করে বিশ্বাস করব যে এই যে কথাগুলো আমি লিখে রেখেছি অভিযুক্ত ব্যক্তির প্রার্থিতা পর্যন্ত বাতিল করে দেবে? বাংলাদেশে কি সত্যি আমরা অপপ্রচার, গুজব, বিভ্রান্তিকর তথ্য, চরিত্র হনন, মানহানিকর তথ্য এগুলোর জন্য সত্যি সত্যি মানে একেবারে সত্যি কথা সেই সত্যি ঘটনার প্রেক্ষিতে শাস্তি হতে দেখেছি? বরং আমরা দেখেছি কোন ঠাকুরগা কিংবা গাইবান্ধায় হয়তো সংখ্যালঘু কমিউনিটির একজন ব্যক্তি যিনি লিখতে পড়তে পারেন না, তার নামে একটা গুজব ছড়িয়ে গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেওয়া, মারপিট করা, সহিংসতা করা, সংখ্যালঘুদের উপর অত্যাচার। 15 বছর কি আমরা এগুলো দেখি নাই? আগে আইনের প্রয়োগ হয়নি, এখন কেন হচ্ছে না? দেখুন, এখন কেন হচ্ছে না এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি বড় দুঃখিত হই, এর কোনো জবাব আমার কাছে নাই। আমরা খুব ভালোভাবে জানি, আমি তো আইন অঙ্গনে রেগুলার প্র্যাকটিস করি, আমি দেখি এফআইআরে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, জামিনের প্রতিটি শর্ত পূরণ করা হচ্ছে। তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি বয়স্ক, তার মানে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কারণে তার নাম হয়তো বৈষম্য বিরোধী মামলায় নাম চলে গেছে, তার সন্তান অসুস্থ হাসপাতালে, তারপরেও জামিন দেয়া হয় না, হচ্ছে না। এবং এই জামিনগুলোতে যেই লয়ার দাঁড়াবেন তাকে ট্যাগ দেয়া হচ্ছে তিনি ভারতের দালাল, তিনি ফ্যাসিবাদের দোসর। এইভাবে আসলে আপনারা যদি মানে এভাবে যদি চলতে থাকে না, আমরা খুব অন্ধকারের দিকে তাহলে যাচ্ছি। অভ্যুত্থানের ফলে আমরা কি পেলাম? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, আমি বলবো আমি একরাশ আমি আসলে যেটার জন্য আমি 15 বছর লড়াই করেছি, যেই বাংলাদেশ দেখার জন্য, একটা সহিষ্ণু, একটা মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, একটা সুস্থ বাংলাদেশ, যেই বাংলাদেশে আপনার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন আপনি বিচারটা পাবেন, আইনের চোখে সবাই সমান হবে। আইনের চোখে সবাই সমান হবে। একটা পর্যায়ে আমার কোর্টে বলতে ইচ্ছা করে, মাননীয় আদালত, আপনারা কিন্তু নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আছেন, মানে আপনারা নির্বাহী আদেশ পালনের জন্য নাই। কিন্তু কি লাভ বলেন, কোথায় বলবো, কাদেরকে বলবো? তার মানে আগে তো ফ্যাসিবাদী সরকার ছিল, ফ্যাসিবাদী শাসন ছিল, ফ্যাসিবাদী দল ছিল, তারা আইনের শাসন কায়েম করে নাই, আইনের প্রয়োগ করে নাই, ন্যায় বিচার আদালতের স্বাধীন ভূমিকা নিশ্চিত করে নাই। এখন কে বাধা দিচ্ছে? দেখুন, এ কারণেই না ওয়েস্টে যেটা হয়, ব্যক্তিকে খুব বেশি প্রাধান্য দেয়া হয় না। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, প্রতিষ্ঠান সিস্টেমটাকে গড়ে তোলে। আমরা তো সিস্টেম 15 যা হয়েছিল, যেটুকু হয়েছিল 15 বছরে শেষ হয়ে গেছে। এখন আপনার মগজে যদি থাকে যে আইনমন্ত্রী যা বলবে আপনাকে সেভাবেই কাজ করতে হবে, আপনি কেন আশা করছেন যে এখন মগজে নতুন করে আসবে যে উপদেষ্টা যাই বলুক না কেন, বা ওখান থেকে ওই সারা আমি কেয়ার করব না, হঠাৎ করে আপনি এই মেরুদণ্ড পেয়ে যাবেন? এটা আশা করার তো হার্ড ডিস্কে ঢুকে গেছে, এটা হার্ড ডিস্কে ঢুকে গেছে। আমাদের এত পেছনে গেছি যে আমাদের আবার ওই মানে 80-র দশক পর্যন্ত আসতে যতটুকু হয়েছিল আবার আমাদের নতুন করে সেইটুকু যেতে হবে। খুবই দুঃখজনক। তাহলে আপনি বিচারাঙ্গনের লোক হিসেবে যখন বলছেন, নিশ্চয়ই আমি খুব কষ্ট নিয়ে বলছি। নিশ্চয়ই